আমাদের আজকের আলোচনার বিষয় এমন একটা বই যা ২৫ বছরেরও বেশি পুরনো, কিন্তু আজকের দিনে হয়তো আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক। বইটার নাম ইয়োর মানি অর ইয়োর লাইফ। এখন নামটা শুনলে মনে হতে পারে এটা বুঝি পার্সোনাল ফিন্যান্সের আরও একটা বই। ঠিক, কিভাবে টাকা জমাবেন বা কোথায় বিনিয়োগ করবেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই বইটা টাকা পয়সার থেকেও জীবন নিয়ে অনেক বেশি কথা বলে। ঠিক তাই, বইটার মূল ভিত্তিটাই হলো একটা বেশ ধাক্কা দেওয়ার মতো প্রশ্ন। টাকা আর জীবনের মধ্যে যদি একটাকে বেছে নিতে হয়, আপনি কোনটা নেবেন? স্বাভাবিকভাবেই তো সবাই বলবে জীবন। অবশ্যই, কিন্তু বইটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আমরা প্রতিদিন জেনে বা না জেনে টাকার জন্য আমাদের জীবনকেই বিক্রি করে দিচ্ছি। বাহ! আজকের আলোচনাটা তাই বাজেট বা বিনিয়োগের কৌশল নিয়ে নয়, বরং আমাদের কাজ, অর্থ আর সুখের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে নতুন করে বোঝার একটা চেষ্টা। চলুন তাহলে শুরু করা যাক একটা খুব পরিচিত অনুভূতি দিয়ে। এমন কি কখনো মনে হয়েছে যে আপনি একটা চক্রে আটকে গেছেন? আপনি আরো বেশি সময় ধরে কাজ করছেন, হয়তো আয়ও বাড়ছে, কিন্তু জীবনের যে সন্তুষ্টি বা আনন্দ সেটা ঠিক ততটা বাড়ছে না। একদম। বইটাতে র্যাচেলের গল্প আছে, একজন সফল সেলসম্যান যার সব কিছু ছিল, সুন্দর বাড়ি, গাড়ি, ছুটি কাটানো, কিন্তু তার সবসময় মনে হতো এটাই কি সব? জীবন কি শুধু এটুকুই? এই অনুভূতিটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। র্যাচেলের মতো আরও একজনের গল্প আছে, ডন। ডন, আচ্ছা। তিনি ডেটা প্রসেসিংয়ের কাজ করতেন, কিন্তু তার আসল স্বপ্ন ছিল একজন সঙ্গীত শিল্পী হওয়া। এই যে একটা অসন্তোষ, একটা ফাঁদে আটকে পড়ার অনুভূতি, বইটা বলছে এটা আমাদের কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। তাহলে এটা কি? এটা একটা সামাজিক চাপ, একটা সিস্টেমের অংশ। আমরা এমন একটা ধারণার মধ্যে বড় হয়েছি যে আরও বেশি আরও ভালো, আরও বড় বাড়ি, নতুন মডেলের গাড়ি, আরও দামি গ্যাজেট। তার সমস্যাটা আমাদের নয়, বরং আমাদের চিন্তা ভাবনার ধরনের, যা সমাজ আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একদম। বইটিতে লেখক ভিক্টর লেবোর একটা অসাধারণ উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। তিনি বলেছিলেন, আমাদের অর্থনীতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আমাদের প্রধান কাজই হয়ে দাঁড়িয়েছে ভোগ করা। জিনিসপত্র কেনা? হ্যাঁ, জিনিসপত্র কেনা। আমরা আমাদের পরিচয় খুঁজে পাই আমাদের কেনা জিনিসগুলোর মধ্যে দিয়ে। তাই যখন রেচেল বা ডনের মতো মানুষেরা অতৃপ্তি বোধ করে, তখন তারা ভাবে হয়তো সমস্যাটা তাদেরই, কিন্তু আসল সমস্যাটা হলো ওই মোর ইজ বেটার মানসিকতার ফাঁদ। আচ্ছা, এই ফাঁদটা থেকে বের হওয়ার কোনো উপায় আছে? কারণ এটা তো শুনতে বেশ হতাশাজনক লাগছে। বইটা কি শুধু সমস্যাটাই তুলে ধরেছে, নাকি কোনো সমাধানের কথাও বলেছে? অবশ্যই সমাধানের কথা বলেছে, এবং এখানেই বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশটি লুকিয়ে আছে। ফাঁদটা বোঝার জন্য বইটিতে একটা চমৎকার গ্রাফিক্যাল মডেলের কথা বলা হয়েছে। ওহ, এর নাম ফুলফিলমেন্ট কার্ভ বা তৃপ্তি রেখা। ফুলফিলমেন্ট কার্ভ, এটা কিভাবে কাজ করে? ভাবুন, একটা গ্রাফের নিচের অংশে আছে আপনার খরচ করা টাকার পরিমাণ, আর উপরের দিকে আছে আপনার জীবনের তৃপ্তি বা সুখ। ঠিক আছে। যখন আপনার আয় কম, তখন টাকা খরচ করলে আপনার তৃপ্তি খুব দ্রুত বাড়ে। যেমন আপনি মৌলিক চাহিদাগুলো পূরণ করছেন, খাবার, বাসস্থান, নিরাপত্তা। এরপর আপনি আরামদায়ক জীবনের জন্য খরচ করছেন, হয়তো একটা ভালো বিছানা বা এসি কিনলেন। এরপর আসে বিলাসিতা, হয়তো ভালো একটা রেস্টুরেন্টে খেলেন বা ঘুরতে গেলেন। এই পর্যন্ত সবকিছু ঠিক আছে, আপনার খরচও বাড়ছে আর তৃপ্তিও বাড়ছে। কিন্তু এরপর নিশ্চয়ই কোনো মোড় আছে। ঠিক ধরেছেন, একটা সময় গিয়ে এই রেখাটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। বইতে এই চূড়াটাকে বলা হয়েছে এনাফ বা যথেষ্ট। এনাফ, এটা সেই বিন্দু যেখানে আপনার সব চাহিদা পূরণ হয়েছে, আপনি সুখী এবং তৃপ্ত। কিন্তু মজার ব্যাপার হলো, এই চূড়া পার হয়ে যাওয়ার পরেও যদি আপনি খরচ করতে থাকেন, তাহলে তৃপ্তি আর বাড়ে না, বাড়ে না, বরং কমতে শুরু করে। এক মিনিট, খরচ বাড়ালে তৃপ্তি কমে যায়? এটা তো আমাদের প্রচলিত ধারণার পুরোপুরি উল্টো। আমরা তো ভাবি যত বেশি খরচ করব, যত বেশি জিনিস কিনব, তত সুখী হব। তৃপ্তি কমে যাওয়ার কারণটা কি? কারণ অতিরিক্ত জিনিসপত্র তখন আর আনন্দ দেয় না, বোঝা হয়ে দাঁড়ায়। বোঝা? কিভাবে? ভাবুন, আপনার 10টা ঘড়ি বা 50 জোড়া জুতো আছে। এগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়, জায়গা লাগে,
কোনটা পড়বেন তা নিয়ে ভাবতে হয়। অতিরিক্ত জিনিস আপনার জীবনে জটিলতা বা ক্লাটার তৈরি করে। ঠিক। আপনার বিশাল বাড়ি পরিষ্কার রাখতে বা লোন শোধ করতে গিয়ে আপনি আরও বেশি চাপে পড়েন। ফলে যথেষ্ট বিন্দুর পর অতিরিক্ত ভোগ আপনাকে সুখী করার বদলে অসুখী করে তোলে। এটা তো শুধু একটা থিওরি নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো ডেটা বা গবেষণা আছে। হ্যাঁ, অবশ্যই। এই ধারণাটি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যানের গবেষণার সাথেও মিলে যায়। তাই নাকি? তার গবেষণায় দেখা গেছে আমেরিকায় একটা পরিবারের বার্ষিক আয় যখন $৭৫,০০০ ছাড়িয়ে যায়, তারপর অতিরিক্ত অর্থ তাদের দৈনন্দিন সুখ বা মানসিক শান্তিতে তেমন কোনো প্রভাব ফেলে না। আচ্ছা। বইটির লেখকরাও নিজেদের একটা সমীক্ষা চালিয়েছিলেন। তারা দেখেছেন মানুষের আয়ের স্তর যাই হোক না কেন, তাদের তৃপ্তির মাত্রা প্রায় একই রকম, এবং তারা সবাই মনে করে সুখী হতে তাদের যা আয় তার চেয়ে 50 থেকে 100% বেশি টাকা দরকার। তার মানে আমরা সব সময় পরের ধাপটার পেছনে ছুটছি। ঠিক তাই। সমস্যাটা টাকার পরিমাণে নয়, সমস্যাটা হলো টাকার সাথে আমাদের মানসিক সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা ফুলফিলমেন্ট কার্ভের চূড়াটা, মানে ওই ইনাফ বা যথেষ্ট বিন্দুটা খুঁজে বের করব কিভাবে? এর জন্য কি কোনো উপায় আছে? এখানে বইটির সবচেয়ে শক্তিশালী এবং বিপ্লবী ধারণাটি আসে। বইটি বলছে টাকাকে শুধু টাকা হিসেবে দেখলে হবে না, টাকাকে দেখতে হবে লাইফ এনার্জি বা জীবন শক্তি হিসেবে। জীবন শক্তি, এ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? বিষয়টা খুব সহজ। আমরা আমাদের জীবনের একটা সীমিত পরিমাণ সময় আর শক্তি নিয়ে পৃথিবীতে এসেছি। যখন আমরা কাজ করে টাকা উপার্জন করি, তখন আমরা আসলে কি করছি? আমরা আমাদের অমূল্য জীবন শক্তিকে টাকার বিনিময়ে বিক্রি করছি। বাহ! ধরুন আপনি 1 ঘন্টা কাজ করে 500 টাকা আয় করলেন। এর মানে হলো ওই 500 টাকার মূল্য আপনার জীবনের 1 ঘন্টার সমান। এই দৃষ্টিকোণ থেকে দেখলে টাকার গুরুত্বটাই বদলে যায়। ওয়াও, এটা তো ভাবার মতো কথা। তার মানে আমি যখন 3000 টাকা দিয়ে একটা শার্ট কিনি, আমি শুধু টাকা খরচ করছি না, আমি আমার জীবনের 6 ঘন্টার শক্তি খরচ করছি। এটা ভাবলে তো কেনাকাটার পুরো ধারণাটাই পাল্টে যায়। ঠিক তাই। আর বইটা এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা বলছে আমাদের প্রকৃত ঘন্টা প্রতি মজুরি বা রিয়েল আওয়ারলি ওয়েজ হিসাব করতে হবে। রিয়েল আওয়ারলি ওয়েজ? হ্যাঁ, এটা কিন্তু আপনার স্যালারি স্লিপের লেখা প্রতি ঘন্টার আয় নয়। তাহলে প্রকৃত ঘন্টার প্রতি মজুরি কি? এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বিশাল। আপনার ঘোষিত বেতন থেকে কাজের জন্য করা সমস্ত আনুষঙ্গিক খরচ বাদ দিতে হবে। যেমন অফিসে যাতায়াতের খরচ, সেটা গাড়ির তেল হোক বা পাবলিক ট্রান্সপোর্ট, কাজের জন্য কেনা ফর্মাল পোশাক, বাইরে দুপুরের খাওয়ার খরচ, এমনকি কাজের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যে সিনেমা দেখতে যান বা ঘুরতে যান, যেটাকে বইতে এস্কেপ এন্টারটেইনমেন্ট বলা হয়েছে, সেটাও এক ধরনের কাজের খরচ। অসুস্থতার খরচও এর মধ্যে পড়ে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। ধরুন একজনের কাগজে কলমে ঘন্টা প্রতি আয় $20, কিন্তু তিনি যখন হিসাব করে দেখলেন তার যাতায়াত, কাজের পোশাক, দুপুরের খাবার আর কাজের চাপ সামলাতে গিয়ে করা অন্যান্য খরচের জন্য প্রতিদিন বাড়তি 2 ঘন্টা সময় ও অর্থ ব্যয় হয়। আচ্ছা। এই সমস্ত খরচ বাদ দেওয়ার পর তার প্রকৃত ঘন্টা প্রতি আয় $20 থেকে নেমে দাঁড়ালো মাত্র $10। তার মানে তিনি যা আয় করছেন ভাবছিলেন, আসলে তার অর্ধেক আয় করছেন। অবিশ্বাস্য। তার মানে আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের জীবনের শক্তির আসল বিনিময় মূল্য আমরা কত কম পাচ্ছি। বইটাতে কি এমন কারো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে যিনি এই হিসাবটা করে নিজের জীবনে বড় কোনো পরিবর্তন এনেছেন? হ্যাঁ, মার্ক এইচের একটা দারুণ গল্প আছে। তিনি একজন কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার ছিলেন। ভালো বেতন পেতেন, কিন্তু কাজটা তার একদমই পছন্দ ছিল না আর প্রচণ্ড চাপের ছিল। যখন তিনি তার প্রকৃত ঘন্টা প্রতি মজুরি হিসাব করলেন, তিনি দেখে অবাক হলেন যে তার আয়ের প্রায় অর্ধেকই চাকরি সংক্রান্ত বিভিন্ন খরচে চলে যাচ্ছে। তারপর তিনি কি করলেন? এই উপলব্ধিটা তার চোখ খুলে দেয়। তিনি হিসাব করে দেখলেন, যদি তিনি তার এই অপছন্দের উচ্চ বেতনের চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ির কাছাকাছি একটা ছোটখাটো পার্ট টাইম কাজ করেন, যা তার করতে ভালো লাগে, তাহলে মাস শেষে তার হাতে প্রায় একই পরিমাণ টাকা থাকবে। কারণ তার যাতায়াত, দামি পোশাক, কাজের চাপ কমানোর জন্য করা খরচ সব বেঁচে যাবে। দারুণ তো! তিনি ঠিক তাই করলেন এবং তার জীবনটাই বদলে গেল। তিনি অনেক বেশি সুখী এবং চাপমুক্ত একটা জীবন পেলেন।
এই একটা হিসাবই তো মানুষের জীবন দর্শন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বইটা কি শুধু এই দর্শন দিয়েই থেমে গেছে, নাকি বাস্তবে এটা প্রয়োগ করার জন্য কোনো নির্দিষ্ট ধাপ বা পরিকল্পনা দিয়েছে? অবশ্যই দিয়েছে। বইটিতে 9 ধাপের একটা বিস্তারিত পরিকল্পনা দেওয়া আছে, যা যে কেউ অনুসরণ করতে পারে। প্রথম ধাপটাই খুব গুরুত্বপূর্ণ, মেকিং পিস উইথ দ্য পাস্ট, বা অতীতের সাথে বোঝাপড়া করা। এর মানে কি অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া? একদমই না, বরং তার উল্টো। এই ধাপের মূল মন্ত্র হল নো শেম, নো ব্লেম, বা কোনো লজ্জা নয়, কোনো দোষারোপ নয়। আচ্ছা, এর জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথমত, আপনার জীবনে আজ পর্যন্ত মোট কত টাকা আয় করেছেন তার একটা হিসাব বের করা। আর দ্বিতীয়ত, আপনার বর্তমান নিট মূল্য বা নেট ওয়ার্থ হিসাব করা। অর্থাৎ সমস্ত সম্পদ থেকে সমস্ত দায় বাদ দেওয়া। ঠিক। কিন্তু এটা করে লাভ কি? এটা তো অনেকের জন্য বেশ কষ্টদায়ক একটা প্রক্রিয়া হতে পারে। উদ্দেশ্যটা নিজেকে বিচার করা নয়, বরং একটা পরিষ্কার চিত্র পাওয়া। আপনি কোথা থেকে শুরু করেছিলেন আর এখন কোথায় দাঁড়িয়ে আছেন সে সম্পর্কে সৎ হওয়া। বইটা বারবার মনে করিয়ে দেয় যে আপনার নিট মূল্য আপনার আত্মমূল্য বা সেলফ ওয়ার্থ নয়। এটা গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সংখ্যা, আপনার বর্তমান আর্থিক পরিস্থিতির একটা স্ন্যাপশট। এই সত্যটা মেনে নিলেই আপনি সামনে এগোতে পারবেন। বেশ, প্রথম ধাপটা হলো অতীতকে মেনে নেওয়া। এরপরের ধাপ কি? এরপর আসে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, যা একসাথে কাজ করে, বিইং ইন দ্য প্রেজেন্ট, বা বর্তমানে থাকা। এর মানে হলো আপনার জীবন শক্তির প্রবাহ ট্র্যাক করা, অর্থাৎ প্রতিটি পয়সার আয় এবং ব্যয়ের হিসাব রাখা। প্রতিটি পয়সার হিসাব? এটা তো খুবই কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে। অনেকেই তো এটা করতে গিয়ে হাল ছেড়ে দেয়। আপনার আশঙ্কাটা ঠিক, তবে বইটা বলছে এর উদ্দেশ্য নিজেকে বঞ্চিত করা বা প্রত্যেকটা খরচের জন্য অপরাধ বোধে ভোগা নয়। উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা। সচেতনতা? হ্যাঁ, আপনি যখন জানবেন আপনার টাকা ঠিক কোথায় যাচ্ছে, তখন আপনি অবাক হয়ে যাবেন। ডন এসের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি যখন তার খরচ ট্র্যাক করতে শুরু করেন, তিনি দেখলেন যে তিনি শুধু বাইরে দুপুরের খাবার খেয়েই মাসে বিশাল অঙ্কের টাকা খরচ করে ফেলছেন, যা তিনি কখনো খেয়ালই করেননি। একদম। তাহলে এই সচেতনতা তাকে কিভাবে সাহায্য করলো? তিনি জোর করে অভ্যাসটা বদলাননি, শুধু সচেতন হওয়ার ফলেই তার আচরণে পরিবর্তন আসে। তিনি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে শুরু করেন এবং তাতে তার মাসে কয়েকশো ডলার বাঁচতে থাকে। বাহ! কয়েক বছর পর ওই জমানো টাকা দিয়েই তিনি তার স্বপ্নের ইউরোপ ভ্রমণের খরচ জোগাড় করেন। ট্র্যাকিং তাকে বঞ্চিত করেনি, বরং তার স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে। দারুণ ব্যাপার। তাহলে এই পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্যটা কি? শুধু টাকা বাঁচানো? না, চূড়ান্ত লক্ষ্য আরও অনেক বড়। লক্ষ্য হলো ক্রসওভার পয়েন্টে পৌঁছানো। ক্রসওভার পয়েন্ট? এটা এমন একটা মুহূর্ত যখন আপনার বিনিয়োগ বা সঞ্চয় থেকে আসা মাসিক আয় আপনার মাসিক খরচকে ছাড়িয়ে যায়। সহজ কথায়, আপনার টাকা আপনার জন্য এত বেশি টাকা আয় করতে শুরু করে যে আপনার জীবন চালানোর জন্য আর সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন হয় না। এটাই কি তাহলে আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এফআই, যার কথা আজকাল খুব শোনা যায়? একদম, এটাই ওর প্রহরিত আর্থিক স্বাধীনতা। এর মানে এই নয় যে আপনাকে কাজ ছেড়ে দিতে হবে, এর মানে হলো আপনার কাছে ইন্তেখাব করার স্বাধীনতা আছে। আচ্ছা, আপনি কাজ করবেন কি করবেন না, করলে কোন কাজ করবেন, কতক্ষণ করবেন, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনার হাতে চলে আসে। টাকার জন্য কাজ করার বাধ্যবাধকতা থেকে আপনি মুক্ত। কিন্তু আর্থিক স্বাধীনতার মানে কি শুধুই কাজ থেকে অবসর নিয়ে বসে থাকা? বইটা কি জীবনের উদ্দেশ্য নিয়ে কিছু বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বইটা বলছে আর্থিক স্বাধীনতার আসল সৌন্দর্য অবসর নেওয়া নয়, বরং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ পাওয়া। বইটাতে 3টি পাথর কাটার শ্রমিকের একটি বিখ্যাত গল্প বলা হয়েছে। একজনকে যখন জিজ্ঞাসা করা হলো সে কি করছে, সে খুব বিরক্ত হয়ে উত্তর দিল, দেখছেন না, পাথর কাটছি। আচ্ছা। দ্বিতীয় জনকে একই প্রশ্ন করা হলে সে বলল, আমি আমার পরিবারের জন্য রুটি রুজি জোগাড় করছি। আর তৃতীয় জনের মুখে ছিল হাসি। সে উজ্জ্বল মুখে উত্তর দিল, আমি একটি বিশাল ক্যাথিড্রাল তৈরি করছি। বাহ! দেখুন, 3 জনই একই কাজ করছে, কিন্তু তাদের দৃষ্টিকোণ আর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। আর্থিক স্বাধীনতা আমাদের সেই তৃতীয় শ্রমিকের মতো হওয়ার সুযোগ করে দেয়। আমরা তখন শুধু টাকার জন্য পাথর কাটি না। ঠিক,
আমরা আমাদের জীবনের ক্যাথিড্রাল তৈরি করি। সেটা হতে পারে শিল্পচর্চা, সমাজসেবা বা এমন কোনো কাজ যা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। এই ধারণাটা সত্যি অসাধারণ। পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, বইটা শুধু ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার কথা বলে না, এটা জীবনকে দেখার একটা নতুন দর্শন দেয়। আলোচনার শেষে আরও একটা গভীর ধারণার কথা না বললেই নয়। বইটা শুধু আর্থিক সম্পদের কথা বলে না, প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল ওয়েলথেরও কথা বলে। এর নাম দেওয়া হয়েছে আর্থিক পরস্পর নির্ভরশীলতা বা ফাইন্যান্সিয়াল ইন্টারডিপেন্ডেন্স। ফাইন্যান্সিয়াল ইন্টারডিপেন্ডেন্স, এটা আবার কি? এটা হলো সেই সম্পদ যা ব্যাংকে পরিমাপ করা যায় না। এর তিনটি ভিত্তি আছে, এ, বি এবং সি। এতে অ্যাবিলিটিস মানে আপনার দক্ষতা ও জ্ঞান, বিতে বিলঙ্গিং অর্থাৎ আপনার পরিবার ও বন্ধুদের সাথে আপনার সম্পর্ক, আর সি সিতে কমিউনিটি অর্থাৎ আপনার প্রতিবেশীদের ও সমাজের সাথে আপনার সংযোগ। বইটা মনে করিয়ে দেয় আমাদের আসল নিরাপত্তার শুধু টাকার অঙ্কে নয়, এই সম্পর্ক এবং দক্ষতার নেটওয়ার্কেও লুকিয়ে আছে। এটাই আমাদের জীবনের প্রকৃত সম্পদ। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ইয়োর মানি অর ইয়োর লাইফ আমাদের শেখাচ্ছে যে টাকা জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। এটি আমাদের নিজেদের প্রশ্ন করতে বাধ্য করছে, আমার জন্য যথেষ্ট বা ইনাফ ঠিক কতটা? এবং আমি আমার মূল্যবান জীবন শক্তি কিসের বিনিময়ে খরচ করছি? ঠিক একদম। আর এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে যা আমাদের সবার ভাবা উচিত। বইটি আমাদের শেখায় যে অর্থের সাথে আমাদের সম্পর্ক বদলালে আমরা শুধু নিজেদের আর্থিক সমস্যার সমাধান করি না, আমরা আরও বড় কিছুর অংশীদার হই। কিভাবে? বইটির একটি অংশে বলা হয়েছে মিতব্যয়িতা হলো একটি ব্যবহারকারী বান্ধব এবং পরিবেশ বান্ধব জীবনধারা। এটা কিভাবে? ভেবে দেখুন, যখন আমরা আমাদের ভোগের পরিমাণ কমাই, যখন আমরা যথেষ্ট কি তা জেনে যাই, তখন আমরা পৃথিবীর সম্পদের উপর কম চাপ সৃষ্টি করি। আমরা কম জিনিস কিনি, কম আবর্জনা তৈরি করি। ঠিক। তাহলে চূড়ান্ত প্রশ্নটা হলো, যদি আমরা প্রত্যেকে নিজের জীবনের জন্য যথেষ্ট কি তা নির্ধারণ করতে পারতাম এবং সেই অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে তা কেবল আমাদের নিজেদের জীবনে নয়, আমাদের সমাজ এবং এই গ্রহের উপর কি অসাধারণ ইতিবাচক প্রভাব ফেলত। আর আমাদের পুনরুদ্ধার করা জীবন শক্তি দিয়ে। হ্যাঁ, সেই পুনরুদ্ধার করা জীবন শক্তি দিয়ে আমরা প্রত্যেকে নিজের নিজের কোনো ক্যাথিড্রাল তৈরি করতে পারতাম।